আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাই। আচ্ছা, বাংলাদেশে একটা কিচেন ক্যাবিনেট গড়া হয়েছে। 11ই মার্চ তারেক রহমান একটা কিচেন ক্যাবিনেট করেছেন। সেই ক্যাবিনেটে যারা আছেন তারা হচ্ছেন মির্জা ফখরুল, আচ্ছা, সালাউদ্দিন, শেখ রবিউল ইসলাম, সাকওয়াত হোসেন, আমির খসরু, শেখ রবিউল ইসলাম। এরা হচ্ছেন কিচেন ক্যাবিনেটের সদস্য। এই সদস্যরাই প্রথম সিদ্ধান্তরা নেবেন। এর মধ্যে উল্লেখযোগ্য অনেকগুলো ঘটনা আছে। তার মধ্যে সব থেকে বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে ইউনূস যে 135টা অধ্যাদেশ জারি করে গেছিল, সেই 135টা অধ্যাদেশ এর মধ্যে উঠবে, এই পার্লামেন্টে উঠবে। কোনটা উঠবে কোনটা উঠবে না সে বিচার করবে এই কিচেন ক্যাবিনেট। এবং সম্ভবত এর মধ্যে ওই 1 নম্বর 2 নম্বর যে পয়েন্ট রয়েছে, যেটা শেখ হাসিনার মামলা প্রত্যাহার করা এবং তার দলকে, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ নিয়ে যে মামলাটি হয়েছিল বা মামলাটি করা হয়েছিল, এবং আরো যে সমস্ত মামলা আছে সেই সমস্ত মামলাগুলো না তোলার সিদ্ধান্তই নেওয়া হয়েছে। অর্থাৎ এগুলো যদি না ওঠে তাহলে পরে এগুলো বাতিলই হয়ে যাবে, অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। এটা একটা। 2 হচ্ছে রাজনৈতিক সুবিধা পাওয়া যাবে এমন, মানে আওয়ামী লীগ কর্মী এবং নেতাদের একটা তালিকা তৈরি করা হচ্ছে। যারা জেলে আছে তাদেরকে মুক্তি দেওয়া হবে, আর যাদের বিরুদ্ধে সমস্ত মার্ডার কেস ফেস রয়েছে তাদেরকেও মার্ডার কেস থেকে বের করে দেওয়া হবে। তারও একটা তালিকা তৈরি হবে, যারা অন্তত কট্টরভাবে এই বর্তমান সরকারকে বিচলিত করবে না, এই রকম সমস্ত নেতাদের বেছে বেছে করা হয়। মানে এটা মেসেজ দেওয়া হচ্ছে ধীরে 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 আমরা এই 10টা পয়েন্টের দিকে এগোচ্ছি। আর একটা স্থানীয় নির্বাচন যেটা আছে, নির্বাচনের তারিখ সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে এটা ঠিক হয়ে যাবে যে কবে হবে স্থানীয় সরকার নির্বাচন, কবে হবে। সেপ্টেম্বরে ফার্স্ট উইকে এটা হবে, সেই তারিখটা ঠিক হবে। নির্বাচনটা হবে সেপ্টেম্বরে ফার্স্ট উইকে। আচ্ছা, একই সঙ্গে কিন্তু অপারেশন ক্লিনার 2.0 সেটা কিন্তু চলবে। মানে এই গ্রেপ্তার, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার, যাদের বিরুদ্ধে যারা একদম কট্টর বিরোধী তাদেরকে গ্রেপ্তার করা, অমুক করা দিয়ে তাদেরকে আবার পরে জামিনও দিয়ে দেওয়া হবে, কিন্তু গ্রেপ্তারটা দেখানো হবে যে গ্রেপ্তার করছি। কারণ এটা জামাতের কাছে একটা মেসেজ যাওয়া যে আমরা আওয়ামী লীগকে ছেড়ে কথা বলছি না, আমরা যেমন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা যেমন নিচ্ছি তেমন নির্দোষদের আমরা ছেড়েও দিচ্ছি। মানে ব্যালেন্স করে চলার যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে রয়ে যাচ্ছে। এখন এই যে এখন জ্বালানি সংকট, তেল সংকট, এই যে অবস্থাটা চলছে, এই অবস্থা থেকে কি করে মুক্তি পাওয়া যায় সেটা নিয়েও একটা আলোচনা হয়েছে। এবং আপনার সামনে হচ্ছে এই রয়েছে কি বলে ঈদ রয়েছে, ঈদে খাদ্য সংকট যায় না দেখা দেয়, বাজার দরকে স্থিতিশীল রাখা কিভাবে সেটা রাখবে সে ব্যাপারে একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি এই সমস্ত কিছু দেখাশোনা করবে এবং তেলের যোগান এবং জ্বালানিটা কিভাবে আনা যায় সে ব্যাপারে কথাবার্তা বলবে। কিন্তু জ্বালানি আনবে কোত্থেকে, জ্বালানি আনার ব্যাপারটা আমি দুপুরের ভিডিওতে আপনাদের বলেছি। জ্বালানি আনতে গেলে যে কাঠখড় পোড়াতে হবে, ভারতবর্ষকে হিমশিম খেতে হচ্ছে,
সেখানে বাংলাদেশের অবস্থা কি হবে ভেবে দেখুন। এখন ভারতবর্ষ যে তেল দিচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষ এখন পর্যাপ্ত তেল কিন্তু ভারতবর্ষের হাতে নেই। আগে যেমন পর্যাপ্ত তেল ছিল, ভারতবর্ষ অন্যের থেকে নিয়েছে, রাশিয়া থেকে নিয়েছে, বিভিন্ন জায়গা থেকে নিয়েছে, কাঁচা তেল পরিশোধন করেছে, ইউরোপে সাপ্লাই করেছে। এখন তো আর সেটা হচ্ছে না। এখন যেটুকু পাচ্ছে তার নিজের দেশকে, দেশের তেলের দাম যাতে স্থিতিশীল থাকে সেটা দেখতে হচ্ছে। প্লাস এই ছোটখাটো দেশগুলো যারা একদম মানে ল্যান্ডলক কান্ট্রি, যেমন ভুটান আছে, নেপাল আছে, আর একটা আছে বিচ্ছিন্ন দেশ, সেটা হচ্ছে মালদ্বীপ, তারও তেলের দরকার। এখন সব থেকে বড় মুশকিলে পড়েছে কারা জানেন? সব থেকে বড় মুশকিলে পড়েছে আমাদের যে কি বলে উপসাগরীয় দেশগুলো। তারা না তেল বেচতে পারছে, না তারা জল কিনতে পারছে। তাদের সব থেকে বড় মুশকিল হয়েছে জলের আকাল। আজকাল হয়তো খবরটা দেখতে পাচ্ছেন না, আমি বলছি আজকাল খবরটা দেখতে পাচ্ছেন না, কিন্তু আগামী দিনে কিন্তু এই খবরটা দেখতে পাবেন যে পুরো ওই উপসাগরীয় অঞ্চল জুড়ে জলের আকাল দেখা দিয়েছে। খাবার জল, স্নান করার জল, বা নিজেকে পরিষ্কার টরিষ্কার করার জল, এই জলের কিন্তু প্রচন্ড আকাল দেখা দেবে। কারণ কোনো জাহাজ বলতেই পারছে না ওখান থেকে। এখন ভারতবর্ষ 22টা জাহাজ নিয়ে আসুক, তারপর তো ভারতবর্ষ দেখবে যে হ্যাঁ কাউকে তেল দেওয়া যায় কিনা। এখন কাউকে মিনিমাম করে দেওয়া হচ্ছে যে যাতে অন্তত গাড়িটা চলুক, কারখানাটা চলুক, এরকমভাবে দেওয়া হচ্ছে। আর সেখানে ভারত, বাংলাদেশও পাচ্ছে, শ্রীলঙ্কাও পাচ্ছে, ভুটানও পাচ্ছে। যদিও আমাদের বিরোধীরা একেবারে কট্টরভাবে পরিষ্কার বলে দিয়েছে কাউকে কোনো তেল দেওয়া যাবে না, কিন্তু যারা প্রতিবেশী আছে তাদেরকে তো দেখতে হবে। তাই ভারতবর্ষ এই তেলগুলো দিয়ে যাচ্ছে, কিন্তু কতদিন দিতে পারবে? এই যে 22টা জাহাজকে ভারতবর্ষ চেষ্টা করছে ঢুকিয়ে আনার, এই 22টা জাহাজ যদি ঢুকে না আসে তাহলে আমাদের গ্যাসের ওপরে চাপ পড়বে, আমাদের তেলের ওপরে চাপ পড়বে। সব রাশিয়া থেকে তো আনা হয় না, আরো বিভিন্ন দেশ থেকে তো আনা হয়, যেগুলো হরমুজ প্রণালী দিয়ে আনতে হয় না, সেরকম দেশ থেকে আনা হয়। তো সেই সমস্ত ক্যারিবিয়ান দেশগুলো যেগুলো আছে সেখান থেকেও আনা হয়, কিন্তু তাদের তেল ওখান থেকে আস্তে আস্তে 3 মাস সময় লাগে, 2.5 থেকে 3 মাস সময় লাগে। দূরত্বটা এতটাই, এত হাজার নটিক্যাল মাইল, পুরো আটলান্টিক পার হয়ে তাদেরকে আসতে। আটলান্টিক পার হতে গেলেই তো 1.5 মাস সময় লেগে যাবে। তো এই ক্ষেত্রে আগামী 2-3 মাস কিন্তু বাংলাদেশের কাছে কিন্তু খুব একটা সংকটময় পরিস্থিতি হয়ে দাঁড়াবে। বিশেষ করে ভারত তেল যদি না পায়, ভারত দেবে কোথা থেকে? ভারতেরও একটা ক্ষমতা, তার তো নিজের দেশ চালাতে হবে, নিজের দেশ চালিয়ে দেওয়া ভারত দেবে। তার জন্য একটা জ্বালানি কমিটি একটা তৈরি করা হয়েছে, একদম বিশেষ একটা কমিটি, খাদ্য পণ্য সরবরাহ এবং জ্বালানি সংকট মেটানো নিয়ে একটা কমিটি করা হয়েছে। সেই কমিটি এখন ভারতবর্ষের সঙ্গে যোগাযোগ করবে। সেই কমিটিতে কারা কারা আছে তা আমি জানি না, তবে একটা জিনিস অনুধাবন আমি করতে পারছি, যেটা আমার পূর্বেই বলার উচিত ছিল। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যে কত দূরদর্শী মহিলা আজকের দিনে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে। আজকে যদি আমেরিকাকে ওইখানে বেস দিতেন, যেমন আমেরিকা বেস চেয়েছিল কোথায়? আমেরিকা বেস চেয়েছিল আপনার কক্সবাজার বিমানবন্দর, ঠেকুয়া বাজার, রামু, উখিয়া, সেন্ট মার্টিন, এই 5টা জায়গা ঘুরিয়ে ফিরিয়ে বেস চেয়েছিল। এই 5টা জায়গার একটাতেও উনি দেননি। আজকে যদি উনি দিতেন তাহলে আজকে কি অবস্থা, দক্ষিণ পূর্ব এশিয়ার কি হতো? আজকে ইরানকে ঠেকিয়ে রাখা হয়েছে কেন? রাশিয়া, চীন, ভারত ঠেকিয়ে রেখেছে কেন? ইরান হচ্ছে লাস্ট উইকেট, বর্ডার লাইন। এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার বর্ডার লাইন হচ্ছে ইরান। দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকা ঢুকে পড়া মানে ওই বাংলাদেশের মতোই ঢুকে পড়া, বা ভারতের মতো বুকে ঢুকে পড়া, এরকম একটা অবস্থা। ফলে ইরানকে সাস্টেন করাতে হবে যে কোনো মূল্যে। পরিষ্কার পুতিন বলে দিয়েছেন যে আমরা ইরানের পক্ষে আছি। এখন চীনও আস্তে আস্তে পরিষ্কার বলতে শুরু করেছে যে আমরা ইরানের সঙ্গে রয়েছি।
তাতে ট্রাম্প খেপে গিয়ে বলেছেন, আমি চীন সফর, আমি বেজিং সফর পেছোতে পারি। পেছকে যা, আপনি যদি পেছোতে চান পেছুন, তাতে কি আছে? চীন কি মরে যাবে? চীন মরে যাবে? এত বড় একটা দেশ, এত বড় সভ্যতা, এত বড় ইকোনমি, সে কি মরে যাবে? হ্যাঁ, সাময়িক কষ্ট হয়, আমেরিকারও হবে, সাময়িক কষ্ট হবে, কিন্তু আবার ঘুরে দাঁড়াবে, সময় লাগবে। কিন্তু আমেরিকার যে ফেস লসটা হলো, এই যে ভিয়েতনাম যুদ্ধের পরে ইরানের কাছে মার খেয়ে যে ফেস লসটা আমেরিকার হলো, সেই ফেস লসটা কিন্তু আমেরিকার কাছে একটা বড় ধাক্কা। অর্থনীতি ফিরে আসবে, সেটা আসবেই, যে করে হোক অর্থনীতিকে তারা ফিরিয়ে আনবে, লাইনে ফিরিয়ে আনবে। কিন্তু ফেস লস যদি একবার হয়ে যায় না, তাহলে পরে তাকে ফিরিয়ে আনাটা খুব মুশকিল। তো বাংলাদেশের এই মুহূর্তে এই যে কিচেন ক্যাবিনেট এবং এই যে 135টা যে অধ্যাদেশ, সেগুলোকে বাতিল, এবং এগুলো হচ্ছে ভারতের প্রতি তার একটা মানে বার্তা পাঠানো, যে 10টা পয়েন্ট দেওয়া হয়েছিল, সেই 10টা পয়েন্টের প্রতি মানে এ করে শ্রদ্ধাশীল থেকে কাজকর্ম শুরু হচ্ছে। এবং আমার মনে হয় এই আপনার এপ্রিল 2 মধ্যে যে প্রস্তাবগুলো উঠবে, তাতে আওয়ামী লীগের এটা উঠবে, এবং আওয়ামী লীগ সেখান থেকে আমরা পরিষ্কার মানে ওই এর থেকে মুক্তি পেয়ে যাবে, অধ্যাদেশ থেকে মুক্তি পেয়ে যাবে, মানে তার দলীয় চূড়া বা বাতিল, দলীয় প্রতীক এবং দল বাতিল, সরি, এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, বিভিন্ন মামলা, সেগুলো বাতিল। এমনিতে আইসিটি নিয়ে তো নানান প্রশ্ন হচ্ছে, আইসিটি সম্পর্কে নানান ধরনের মানে কথাবার্তা হচ্ছে, সমস্ত টাকা খেয়ে ওখানে মামলা টামলা করা হয়েছে, এই সমস্ত হচ্ছে। তো এখন আইসিটির ওপরে অনেক কিছু নির্ভর করছে। আমার মনে হয় 2 এপ্রিল যেটা বলা হচ্ছে, 2 এপ্রিল, এটা আমার খবর নয়, এটা ওই কিচেন ক্যাবিনেটের বৈঠকে যেটা ঠিক হয়েছে, 2 এপ্রিল ঠিক হয়ে যাবে কোনটা উঠবে, কোনটা উঠবে না। সেখানে যেগুলো না উঠলো সেগুলো অটোমেটিক্যালি বাতিল হয়ে গেল, আপনারা সবাই জানেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। শেখ হাসিনা জানেন, বার কাউন্সিল থেকে শুরু করে সকল সামাজিক পেশাজীবী সংগঠনে এবং স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের লোক, শেখ হাসিনার ভাষায় আমাদের লোক, অংশগ্রহণ করবার জন্য প্রস্তুত আছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সে কারণেই ব্যাপক মনোযোগ কেড়েছে, কারণ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে চমক দেখিয়ে এক রকমের বা অনেক পক্ষকে চমকে দিয়ে আওয়ামী পন্থীরা 7টি পদে জয়লাভ করেছেন, যার মধ্যে সভাপতি সম্পাদক পদ আছে। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যখন দলীয় ফোরামগুলোতে সুস্পষ্টভাবে এই নির্দেশনা দিতে শুরু করলেন যে একদিকে যেমন নেতা কর্মীদের দেশে ফিরে যাওয়া, এলাকায় ফিরে যাওয়া, এলাকায় গিয়ে সক্রিয় হওয়া, কার্যালয়গুলো খুলতে শুরু করা, সেসব বিষয়ে উদ্যোগী হওয়া এখন প্রয়োজন, তেমনি তিনি যেই সুস্পষ্ট নির্দেশনাটা দিলেন সেটা হচ্ছে সামনেই স্থানীয় নির্বাচন এবং আওয়ামী লীগের প্রার্থীরা স্থানীয় নির্বাচনে অংশ নেবেন, কারণ ইউনূস সরকার অবৈধ সরকার, সেই সরকার আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেটা আওয়ামী লীগ মানে না। তখন আওয়ামী লীগ সভানেত্রীর এমন আত্মবিশ্বাসের সঙ্গে এই সুস্পষ্ট নির্দেশনায় এমনকি আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরাও এমন সমালোচনা করছিলেন, আর আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী বলে পরিচিত পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সব স্ট্যাটাস দিচ্ছিলেন যে শেখ হাসিনা কিসের ভিত্তিতে এমন নির্দেশনা দিচ্ছেন, কারণ এখনো বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ যে দলগুলো ক্ষমতার কেন্দ্রে, তারা সকলেই আওয়ামী লীগ ঠেকাতে প্রস্তুত। এই অবস্থায় কেন শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের আরো বিপদগ্রস্ত করতে এমন একটা নির্দেশনা দিলেন, আর কিসের ভিত্তিতেই বা তিনি মনে করছেন যে আওয়ামী লীগের পক্ষে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে? শেখ হাসিনা 1981 সালে বঙ্গবন্ধু হত্যার পর যখন দেশে ফেরার সুযোগ পেলেন, তখন দেশে আওয়ামী লীগ 2 ভাগে বিভক্ত হয়ে নির্বাচনে অংশ নিয়েছে। তৃণমূলে আওয়ামী লীগ বলে তখন সাংগঠনিক কোনো ভিত্তি প্রায় নাই, মানে ছত্রভঙ্গ অবস্থা। সেই 75-এর পর থেকে আওয়ামী লীগের এবং মামলায় হামলায় ভয়ে একরকম জর্জরিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। সে সময় শেখ হাসিনা সারা বাংলাদেশে পায়ে হেঁটে, নৌকায় চেপে, ভ্যানে চেপে ঘুরে ঘুরে দলকে সংগঠিত করেছিলেন। এবার 5ই আগস্টের পর যখন তাকে নির্বাসিত
অবাঞ্ছিত জীবন নিতে হয়েছে, তখন তিনি সবচেয়ে যেই মানে শক্তিশালী একটা কৌশল হাতে পেলেন, সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তিনি দেখলেন যে ইন্টারনেটের মাধ্যমে তিনি একেবারে তৃণমূলে যে নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন, সেটা তার পক্ষে প্রধানমন্ত্রী পদে বসে যেমন সম্ভব ছিল না, ঠিক তেমনি 1981 সালের আগে তিনি যখন দলে কাজ করা শুরু করেছেন 1975-এ বঙ্গবন্ধু হত্যার পর, তখনও তার পক্ষে সম্ভব ছিল না। সেই শক্তিকে কাজে লাগিয়ে শেখ হাসিনা তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ব্যাপক যোগাযোগ গড়ে তুলেছেন 2024-এর আগস্টের পর থেকে। এই নিয়েও আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরেও এক রকমের সমালোচনা ছিল যে শেখ হাসিনা কাদের সঙ্গে আলাপ করছেন। তৃণমূলের কোনো পদ পদবি না থাকা নেতাকর্মীদের সঙ্গে এ ধরনের মানে তৃণমূলের কোনো পদ পদবি না থাকা আওয়ামী লীগ পন্থী ব্যক্তিদের সঙ্গে বা আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত এমন কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে কি লাভ হবে নেত্রীর, বরং তিনি কেন দলের নতুন নেতৃত্ব নিয়ে আসছেন না। শেখ হাসিনা তার অভিজ্ঞতা এবং তার নেতৃত্বের যে জাদুকরী ক্ষমতা, যে ক্ষমতায় তিনি আওয়ামী লীগকে 75-এর ভয়াবহ দুর্যোগময় সময়ের পর আবার টেনে তুলে দাঁড় করিয়ে ক্ষমতায় নিয়ে গিয়েছিলেন, তারপর আরো অনেক অনেক অভিজ্ঞতা সঞ্চয়ের পর এ দফায় তিনি নিশ্চিতভাবেই জানতেন যে শেষ পর্যন্ত এলাকার রাজনীতিকে সক্রিয় করা, তৃণমূলের রাজনীতিকে সক্রিয় করা এবং আওয়ামী লীগের আদর্শপন্থী ব্যক্তিদেরকে একত্র করাই আওয়ামী লীগকে শক্তিমান করে তুলবে। এবং শেখ হাসিনা এখন যখন আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতেই হবে, তখন তিনি এরই মধ্যে জানেন যে সারা বাংলাদেশ স্থানীয়ভাবে আওয়ামী লীগ পন্থী, আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী, মুজিবাদর্শে বিশ্বাসী মানুষ অপেক্ষা করছেন, পেশাজীবী মানুষ, সাধারণ মানুষ অপেক্ষা করছেন, যারা কিনা একটা রাজনৈতিক পরিসর যে কোনো ভাবে আওয়ামী লীগের জন্য তৈরি করতে যে কোনো ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত। শেখ হাসিনা 2025-এর পুরো সময়টাই এলাকা ভিত্তিক সংগঠনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ করেছেন। মানে তার প্রত্যেকটা বৈঠক হয় সংসদীয় দলের আসন ভিত্তিক, না হলে এলাকা ভিত্তিক হয়েছে। কিন্তু কোনো এলাকায় বা কোনো সংসদীয় আসনে তিনি কাউকে নেতা নির্বাচন করে দেন নাই। এটাতেও সিনিয়র নেতাদের মধ্যে ক্ষোভ আছে, সমালোচনা আছে, কিন্তু শেখ হাসিনা অপেক্ষা করেছেন এমন ভাবে সংগঠনকে উজ্জীবিত করতে যে যাতে ওই এলাকায় এরই মধ্যে যেই ব্যক্তিরা টিকে গেছেন, থেকে যেতে পেরেছেন, কিন্তু বুকে আওয়ামী লীগের আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন, অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন ধারণ করেন, সেই ব্যক্তিরা যাতে এখন সামনের সারিতে চলে আসতে পারেন। মানে শেখ হাসিনা তো কথা বলেই এসেছেন যে নেতৃত্ব নেবেন যে এলাকায়, সেই আওয়ামী লীগের নেতা হবেন এরপর। কাজেই শেখ হাসিনা জানেন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার জন্য তেমন ব্যক্তিরা প্রস্তুত। শেখ হাসিনা কি মনে করছেন আওয়ামী লীগের ঝান্ডা উঁচিয়ে, আওয়ামী লীগের লোগো নিয়ে, নিষেধাজ্ঞা উঠিয়ে তারপর স্থানীয় নির্বাচনে অংশ নেবে? মোটেও নয়। শেখ হাসিনা সুস্পষ্টভাবে দলীয় ফোরামে বলছেন যে কোনো ভাবে শুধু স্থানীয় নির্বাচনে নয়, মানে স্থানীয় নির্বাচনে তো বটেই, সিটি কর্পোরেশন থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত যখন যেখানে নির্বাচন হবে সেখানে শেখ হাসিনার ভাষায় আমাদের লোক, আওয়ামী লীগের লোক তো থাকতে হবে। এমনকি পেশাজীবীদের যত নির্বাচন, বার কাউন্সিল নির্বাচন সহ যত পেশাজীবী নির্বাচন হবে সেগুলোতেও আওয়ামী লীগের লোককে অংশ নিতে হবে। শেখ হাসিনা বলছেন প্রয়োজনে অন্য নামে, সামাজিক সংগঠনের নামে। শুনে আসি শেখ হাসিনা কি বলছেন। যে আমাদের সংগঠন যতই নিষিদ্ধ করুক, ওই অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারী ইউনুসের ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো অধিকার নাই। কাজে আমরা তো এই নিষিদ্ধ মানি না। সামনে ইলেকশন, সেটা আইনজীবী হোক, পেশাজীবী হোক, যেখানে যত ইলেকশন হবে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কন্টেস্ট করব, এটা আমাদের সিদ্ধান্ত। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যতগুলি ইলেকশন হবে আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করবে। দরকার হলে একটা সামাজিক প্রতিষ্ঠানের নাম নিয়ে সেখানে অংশগ্রহণ করতে হবে, কিন্তু করতে হবে অংশগ্রহণ, আমাদের লোক যেতে হবে। দেখেন, শেখ হাসিনা 1981 সালের পর যখন আওয়ামী লীগকে সংগঠিত করতে সারা বাংলাদেশময় ভ্রমণ করছিলেন, তখন কিন্তু তিনি এই যে তার জনসংযোগে শুধুমাত্র আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংযোগ তৈরি করেছেন তাই নয়, তখন তিনি কৃষক সংগঠন থেকে শুরু করে থিয়েটার সংগঠন, আবৃত্তি পরিষদ, কবিতা পরিষদ থেকে শুরু করে সকল রকম মুক্ত চিন্তার, প্রগতিবাদী চিন্তার, সাহিত্য চর্চার বিভিন্ন সংগঠন, সামাজিক
আন্দোলনের বিভিন্ন সংগঠন সেগুলোর সঙ্গেও এমন সংযোগ স্থাপন করেছিলেন যে মনে করে দেখুন যে পুরো 80-র দশক 90-এর দশক জুড়ে শেখ হাসিনা ক্ষমতায় আসার আগ পর্যন্ত, কিংবা শেখ হাসিনা এমনকি 96-এ ক্ষমতায় আসবার পরেও এবং তারপর আবারও যখন তিনি বিরোধী দলে গেলেন তখন পর্যন্ত তিনি কিন্তু নিয়মিতভাবে বাংলাদেশ জুড়ে মানে সকল প্রথম সারির সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনগুলোর বিভিন্ন জাতীয় পর্যায়ের সম্মেলনে নিয়মিতভাবে অতিথি হতেন, নিয়মিতভাবে গিয়ে যোগ দিতেন এবং এই প্রত্যেকটি সংগঠনে তার একেবারে সুস্পষ্ট যোগাযোগ গড়ে উঠেছিল এবং একরকমের মানে হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠেছিল নেতৃত্ব দানকারী ব্যক্তিদের সঙ্গে। মানে ধরেন খুব বড় বড় উদাহরণ দিই, কবিতা পরিষদের জাতীয় কবিতা পরিষদের প্রতি বছরের যে সম্মেলন ফেব্রুয়ারি মাসে, সেটাতে শেখ হাসিনা মঞ্চে উপবিষ্ট থাকেন। ধরেন গণ আদালত জাহানারা ইমামের, শহীদ জননী জাহানারা ইমাম গণ আদালত করেন, সেখানে শেখ হাসিনা যুক্ত থাকেন, শেখ হাসিনা গ্রাম থিয়েটারে যুক্ত থাকেন, শেখ হাসিনা কৃষক ফোরামে যুক্ত থাকেন। এই পুরো বিষয়গুলো শেখ হাসিনা সেই জায়গা থেকে করেছিলেন যে আওয়ামী লীগ কোনো একটা ছাতার নিচে অবস্থিত দল নয়। মানে আওয়ামী লীগের নেতা কর্মী, ভোটার, সমর্থকেরা সকলে মিলে যে আওয়ামী লীগের মানে লোগো আর ঝান্ডা উঁচিয়ে এবং এই আওয়ামী লীগ দলটার সদস্য পদ গ্রহণ করে আওয়ামী লীগের আদর্শ ধারণ করেছেন তা নয়। আওয়ামী লীগের রাজনীতিটা হচ্ছে এমন একটা আদর্শিক রাজনীতি যার ভিত্তি মুক্তিযুদ্ধ, যার ভিত্তি অসাম্প্রদায়িক বাংলাদেশ, যার ভিত্তি বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, এমনকি যার ভিত্তিতে যেই জায়গায় অত্যন্ত শক্তিমান ভাবে আছেন বাংলাদেশের সেই সব ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মীরা যারা বাংলার ইসলামকে ওয়াহাবি ইসলাম মনে করেন না, যারা বাংলার ইসলামকে মাজার বিরোধী, মাজার ভাঙচুর পোড়ানোর পক্ষের বলে মনে করেন না, যারা বাংলার ইসলামকেও অনেক বেশি তার সংস্কৃতি এবং কৃষ্টির সাথে অন্তর্ভুক্তিমূলক বলে মনে করেন। কাজেই সেই সংগঠনগুলো যে দশকের পর দশক ধরে বঙ্গবন্ধুর সমর্থক, দশকের পর দশক ধরে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু হয়ে উঠতে পাকিস্তান আমল থেকে সাহায্য করেছেন, আওয়ামী লীগকে এতটা শক্তিমান দল হয়ে উঠতে সাহায্য করেছেন এবং তার ফলে যে বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে আওয়ামী লীগের পক্ষে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হয়েছে, এই তাত্ত্বিক বিষয়গুলো যখন আওয়ামী লীগের রাজনীতি থেকে একরকমের অপসারিত হয়েছে পদ পদবীর আড়ালে, শেখ হাসিনা সেটা ভোলেন নাই। কাজেই শেখ হাসিনা জানেন বার কাউন্সিল থেকে শুরু করে সকল সামাজিক পেশাজীবী সংগঠনে এবং স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের লোক, শেখ হাসিনার ভাষায় আমাদের লোক অংশগ্রহণ করবার জন্য প্রস্তুত আছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সে কারণেই ব্যাপক মনোযোগ কেড়েছে, কারণ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে চমক দেখিয়ে এক রকমের বা অনেক পক্ষকে চমকে দিয়ে আওয়ামী পন্থীরা 7টি পদে জয়লাভ করেছেন, যার মধ্যে সভাপতি সম্পাদক পদ আছে। আর বিএনপি পন্থী আইনজীবীরাও, বিএনপি তো আলাদা করে প্যানেলই দিয়েছে ঘোষণা দিয়ে ঝান্ডা উঁচিয়ে, বিএনপি ক্ষমতাসীন বিএনপিও 7টি পদ পেয়েছে আর জামায়াত পেয়েছে মাত্র 1টি পদ। মানে শেখ হাসিনা যে কৌশল বলেছেন এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা কিন্তু সে কৌশল প্রয়োগ করেছেন। তাদের আওয়ামী লীগে কোনো পদ পদবি নাই, কিন্তু তারা নির্বাচনে অংশ নিয়েছেন, কোনো প্যানেল ঘোষণা করেন নাই, কিন্তু এলাকায় তারা আওয়ামী পন্থী হিসাবে এতটাই পরিচিত যে এখন সংবাদ মাধ্যমে খবর হচ্ছে যে সভাপতি সম্পাদক সহ 7 পদে আওয়ামী পন্থীরা জিতেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে। কাজেই শেখ হাসিনা 2024-এর আগস্টের পর থেকে যে ব্যাপক জনসংযোগ করেছেন, যার ভিত্তিতে তিনি সারা বাংলাদেশের সকল পেশার মানুষের মধ্যে একেবারে তৃণমূল পর্যন্ত আওয়ামী আদর্শে উদ্বুদ্ধ, আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ এমন ব্যক্তিদের খুঁজে পেয়েছেন যারা আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরির জন্য এখন ঝুঁকি নিতে প্রস্তুত। তাদের উপর ভিত্তি করেই আসলে শেখ হাসিনা আত্মবিশ্বাস দেখাচ্ছেন যে আওয়ামী লীগ শিগগিরই ফিরবে এবং আওয়ামী লীগ স্থানীয় নির্বাচন এবং সকল নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পরিসর তৈরি করেই ফিরবে। এবং সে কারণেই শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের ফেরার আহ্বান জানাচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন। এখন এই পরিস্থিতিতে পুরনো নেতা কর্মীদের যারা ফিরতে পারবেন, ফিরে এলাকায় সক্রিয় হতে পারবেন, এলাকার দলকে সক্রিয় করতে পারবেন, তারা টিকবেন, আর যারা
এই কাজে আসতে পারবেন না। মানে যারা এখন থেকে দেশে ফেরার ঝুঁকি নিয়ে আইনি লড়াই করে এবং এলাকার পরিস্থিতি মোকাবেলা করে এলাকায় টিকে যেতে পারবেন না, তারা টিকবেন না, তারা ঝরে পড়বেন। শেখ হাসিনা সম্ভবত দলকে পুনর্গঠনের বিষয়েও সেই নীতি নিয়েছেন। আগামী স্থানীয় নির্বাচন মানে এখন থেকে পেশাজীবীদের যেসব নির্বাচন শুরু হলো, বিভিন্ন বার কাউন্সিলের নির্বাচন হচ্ছে এবং স্থানীয় যে নির্বাচন আসছে সেগুলো তাই আওয়ামী লীগের জন্য দল হিসেবে এক মহা গুরুত্বপূর্ণ সময়। শেখ হাসিনা জানেন আওয়ামী লীগ দল হিসেবে অংশগ্রহণের সুযোগ যদি বা না পান, আওয়ামী লীগের লোক সর্বত্র নির্বাচনে লড়বে এবং শেখ হাসিনা আত্মবিশ্বাসী আওয়ামী লীগের লোক নির্বাচন করলে তারা বিপুল সংখ্যায় ভোটে জিতেও আসবেন।